সুপ্রিয় দর্শক, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সম্প্রীতির বাংলাদেশ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। এছাড়াও আমার সঙ্গে আছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আরও আলোচনা যোগ দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই হেলেন জেরিন খান। হেলেন আপা, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে শিরোনাম রেখেছি, আপনি জানেন আজ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি আবহমান কাল থেকেই আসছে যে সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে। আমরা দেখেছি গ্রামের যে কৃষ্টি, যে আমাদের যে ঐতিহ্য, সবাই মিলে এই উৎসবটাকে যেমন কখনোই কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছিল না। কিন্তু এবার আমরা দেখেছি যে প্রতিবেশী একটি দেশ থেকে যেভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য বা একটা উস্কানি দেওয়া হচ্ছে, এখানে একটি বিদ্বেষ প্রতিহিংসামূলক কর্মকাণ্ড যাতে হয় সে ধরনের জন্য। এই ধরনের কর্মকাণ্ড কেন? এটি কি শুধুমাত্রই রাজনৈতিক পট পরিবর্তনের জন্যই বা রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক যিনি এসছেন তাকে, এবং দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, সে বড়দিনের শুভেচ্ছা। আসলে আমরা সত্যিকার অর্থে এটা অত্যন্ত মানে সৌভাগ্যবান একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের সব ধর্মের নাগরিকরাই আছে। মুসলমান যেমন আছে, হিন্দুরাও আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এছাড়া আরও চাকমা, বার্মা, অনেক সম্প্রদায়ের লোকজন, অনেক সম্প্রদায় আছে। এবং এই 53 বছর বয়সে আমরা দেখতে পাই যে সকলে মিলেমিশে একেবারে, অনেকটা বলা হয় না যে উৎসব যার যার, মানে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা বিষয়। সত্যিকার অর্থে কিন্তু ওইভাবেই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ওইভাবেই তারা জীবন কিংবা এই উৎসবগুলো মানে পালন করে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থেই যেটা আপনি প্রশ্ন রাখলেন যে পার্শ্ববর্তী একটি দেশ, আসলে হয়েছে কি, এই দেশটি কিন্তু দীর্ঘ এই 17 বছর, তারও আগে থেকে আমরা বলবো যে একটা প্ল্যান ওয়েতে আমরা জানি এই বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশটাকে একটা দুর্বল রাজ্যে পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একটা ফ্যাসিস্ট সরকারের জন্য মদত দিয়ে আসছিল, এবং যেই সরকারটি শুধু তাবেদার সরকার হিসাবে তাদেরকেই সবসময় কুর্নিশ করবে। এবং সেই সরকার বিনা ভোটে, ভুয়া ভোটে, রাতের ভোটে, আমি দামি ভোটে নির্বাচিত হবার পরও আমরা দেখেছি যে যখন ওই পার্শ্ববর্তী ভারতে যেত, কখনো কখনো তাকে কিন্তু প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবেও আমরা দেখেছি যে সম্বর্ধনা করা হয়েছিল শেখ হাসিনাকে। তো এইভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সব কিছুই পর্যবেক্ষণ করছিল, সব কিছুর জন্যই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করেছিল, কিংবা রাজনৈতিক দলগুলোও অনেকবার চেষ্টা করেছিল যে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম 30 লক্ষ নরনারী রক্তের বিনিময়ে, দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রাম করে এই রাষ্ট্রটি পেয়েছিল। অনেক নারীর জীবন দিতে হয়েছে, অনেক নারীরা ধর্ষিত হয়েছে। এত কিছুর বিনিময়ে যে রাষ্ট্রটি পেয়েছি, অথচ সেই রাষ্ট্রটি একটা করদ রাস্তায় দিনে দিনে হয়ে যাচ্ছিল, একটা প্রদেশে পরিণত হচ্ছিল। সেটার বিরুদ্ধেই কিন্তু আমি মনে করি দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে গড়ে তুলছিল। সেটার সর্বশেষ রেজাল্ট পেয়েছি আমরা জুলাই আগস্টের মধ্যে দিয়ে। তার পরবর্তীতে কিন্তু মানে হয়েছিল কি, যে এটা কিন্তু আমরা দেশে বিদেশে প্রচার করছিলাম, অনেকে বিশ্বাস করছিল, অনেকে করছিল না। বাংলাদেশের জনগণের মধ্যে প্রাথমিক অবস্থায় যেহেতু অপপ্রচার ওই যে করা হতো, তো সেই কারণে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতো। কিন্তু তারপরও আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে দেখেছি, আপনি জানেন যখন ক্রিকেটে দেখা যেত যে ইভেন ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, পাকিস্তান জয়লাভ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেইটা নিয়েই আনন্দে মেতে উঠেছে। দেখা গিয়েছে ভারত অস্ট্রেলিয়ান হয়েছে, বাংলাদেশ তো জিতলে সেটার তো কোনো মানে তাদের উচ্ছ্বাসের তো কোনো ভাষাই ছিল, শেষই ছিল না। কিন্তু অন্য রাষ্ট্রেও দেখা গিয়েছে যে জিতলে সেখানে কিন্তু আনন্দের বন্যা বয়ে যেত।
ভারত হেরেছে এটাতেই মানে বাংলাদেশের জনগণ চরমভাবে খুশি হতো। এর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যেত যে বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ। তারপরে ধরেন ফেলানির মতো বাংলাদেশের একটা শিশুকে যখন কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছে এবং যখন তখন দেখা যেত যে বর্ডারে কিলিং হতো এবং সামান্যতম সেটার প্রতিবাদ করার ভাষা পর্যন্ত ফ্যাসিস্ট সরকাররা কখনো সেই সাহসটা দেখাতে পেত না। আবার কখনো কখনো দেখা গিয়েছে যে ধরেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে গুম করা হলো, কিন্তু তাকে পাওয়া গেল শিলংয়ে। আবার দেখেন সাইদি সাহেবের মতো যার পক্ষে সাক্ষী দিতে আসছিল, সেই সাক্ষীকে পাওয়া গেল মানে কোর্ট প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে গিয়েছিল, পরবর্তীতে দেখা গেল যে ভারতের জেলখানে পাওয়া গেছে। আবার শোনা গিয়েছে যে রয়ের বিভিন্ন অফিস, সেটা মানে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর জায়গায় কিংবা সেনাপ্রধানের মানে সেনাবাহিনীর এরিয়াতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়ের অফিস খুলে রেখেছে। এবং কখনো কখনো দেখা গিয়েছে যে এই যে যারা গুম হয়েছে, আয়না ঘরে যারা বন্দী ছিল, তারা এখন বের হয়েছে, তারা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে যে তাদের সাথে হিন্দি ভাষায় কথা বলতো। এবং আমরা দেখেছি যে মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানই কিন্তু প্রথম বলেছিলেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এবং তিনি কিন্তু বলেছিলেন যে তাকে ওই হিন্দি ভাষায় যারা কথা বলতো তারা তাকে নির্যাতন করেছে। তো এরকম কিন্তু আমরা সবসময় কিন্তু শুনতে পেতাম, সবসময় এটা আওয়াজ পেতাম। এবং বিএনপির পক্ষ থেকে তো আমরা বারবার করে প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা সমাবেশ করেছি, জনগণকে বোঝানোর চেষ্টা করেছি। এখন নতুন যেটা হয়েছে সেটা হলো যে একটা অপপ্রচার এবং এই যে ভারতের যে মিডিয়াগুলা যে ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কখনো কখনো যেটার কোনো অস্তিত্বই নাই। যেমন ধরেন ট্রাম্পের কথা, আমরা ফ্যাসিস্ট সরকারের যে পালিয়ে গিয়েছে যেই প্রধানমন্ত্রী, সে ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করার কথা বলেছে এবং বলছে যে কোনো রকম একটা ছবি দিলে এটা আমি পাঠিয়ে দিতে পারবো। সেটা নিয়ে আমরা দেখেছি যে কিছুই হয় নাই। তারপর ভারতের এই গদি মিডিয়া কিন্তু সেটা নিয়ে নানা অপপ্রচার করেছে। এবং আমার এসকনের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ভীষণভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা দেখলাম যে চিটাগংয়ের আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এর মধ্যে দিয়ে এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গার সৃষ্টি করতে চেয়েছিল। এবং দুর্গাপূজাতে আমরা দেখেছি যে দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এবং মুসলমানদের মধ্যে যে দাঙ্গার ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু আপনার আপামর জনসাধারণ যারা সরকারে আছে এবং জাতীয়তাবাদী দল, ইভেন জামাত বলেন, অন্যান্য হেফাজত বলেন, তারা সকলে কিন্তু দায়িত্ব নিয়ে মানে পাহারা দিয়েছে যাতে সুন্দরভাবে তারা দুর্গাপূজা পালন করতে পারে। তারপরে আমরা দেখতে পাই যে অপপ্রচার কিন্তু তারা থেমে নেয়, তারা চালিয়েই যাচ্ছে এবং এই অপপ্রচারের মাত্রা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে কখনো কখনো বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ এখানে ঘাঁটি ঘাটছে, হ্যাঁ, এই ধরনের অপপ্রচার করে বাংলাদেশকে ঘায়েল করতে চাচ্ছে। কিন্তু এই জায়গায় কিন্তু গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রের সর্বোচ্চ জায়গায় স্থান নিতে চায়। সেই জায়গায় জাতীয়তাবাদী দল সবার আগে ভূমিকা। আমি আপনার কাছে আবার আসবো। দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সুব্রত দা, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সম্প্রীতির বাংলাদেশ। আপনি জানেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেমন ধর্মীয় উৎসব পালন করছেন, তেমনি যেটি হেলেন জেরিন খান বললেন যে দুর্গাপূজার সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরা যেমন সম্প্রীতির সাথে সে উৎসবকে উদযাপন করেছে। তারপরও এটি নিয়ে অনেক সাম্প্রদায়িকতা নিয়ে নেতিবাচক প্রচারণা আছে। এই প্রচারণার মূল উদ্দেশ্য কি, কেনই বা হয়? ধন্যবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের আজকে যে বড়দিন উৎসব সারা পৃথিবীব্যাপী উদযাপিত হয়েছে, বাংলাদেশও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্প্রীতি সৌহার্দ্যের মধ্য দিয়ে গ্রামীণ এলাকায়ও আমরা দেখলাম যে খুব ভালোভাবে উদযাপিত হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেও প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি তারও শুভেচ্ছা বিনিময় করেছেন। তো আসলে
এগুলো তো হাজার বছরের ইতিহাস আমাদের। আমরা একসাথেই সমস্ত উৎসবগুলো পালন করি, বিশেষ করে জাতীয় উৎসবগুলো আমরা সকলে পার্টিসিপেট করি। এখন সম্প্রীতির কথা তো আমরা বলছি, কিন্তু মধ্যে মধ্যে তো ঘাটতিও হয়ে যায়। দুর্গাপূজার সময় আমরা সকলে মিলে সহযোগিতা করেছি, রাজনৈতিক দলগুলো, জামাতে ইসলামী সহ মাদ্রাসার ছাত্ররা, তারাও যথেষ্ট সহযোগিতা করেছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং শুধু তারা যে এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাই না, তারেক রহমান উনি নির্দেশনা দিয়েছে তার নেতাকর্মীদেরকে যে আপনারা শহরে তো বটেই, গ্রামেগঞ্জেও তারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা গেছে, সব জায়গায় গেছে। আমি তো ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রিক কর্মকাণ্ডে আছি, এইখানে সব রাজনৈতিক দলগুলো কিন্তু ছুটে গেছে। হ্যাঁ, জামাতে ইসলামী গেছে, বিএনপি গেছে, অন্যান্য দলগুলো, বামপন্থী দল যারা আছে তারা সকলে গেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট দক্ষতার সাথে এটা মোকাবেলা করেছে। এবং আপনারা জানেন যে বর্তমান যে সেনাপ্রধান আছে অত্যন্ত একজন মানবিক লোক। ইনি ওনার নিজের ধর্ম, ইসলাম ধর্ম, ধর্মাচার এগুলো যথেষ্ট উনি করে থাকেন, করেছেন। তারপরও আপনি দেখেন দুর্গাপূজার সময় উনি ছুটে গেছে বিভিন্ন পূজা মণ্ডপে। বৌদ্ধদের যে অনুষ্ঠানটা হয়ে গেল বৌদ্ধ পূর্ণিমা, সেখানেও তিনি ছুটে গেছেন। আজকেও দেখেন, হ্যাঁ, সেনাপ্রধানও কিন্তু তিনি যাওয়ার অর্থটা কি, পুরো আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদেরকে উৎসাহিত করা যায়, তোমরা এইসব অনুষ্ঠানে যোগদান করবে, থাকবে, সহযোগিতা করবে। এখন মধ্যে মধ্যে কিছু তো ঘটনা ঘটে, 15 বছরের কী সব ঘটনা ঘটেছে এগুলো তো আমরা চিন্তাও করতে পারছি না। এই বৌদ্ধ মন্দির রামুতে 400 বছর একটা সভ্যতা ধ্বংস করে দিল। এবং তখন যারা প্রশাসনের দায়িত্ব ছিল, আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি, এসপি, ইভেন কি ওসি, তাদের নাকের ডগায়, তাকে চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে, কোনো অ্যাকশানে নাই। এমনও শুনেছি যিনি ওসি ছিলেন উনি বললেন যে আমার যদি ইউনিফর্ম পরা না থাকতো তাহলে আমিও পার্টিসিপেট করতাম এই ভাঙচুরের মধ্যে, জ্বালাও পোড়ানো। তো তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কোথায় আছেন উনি? হয়তো ক্লোজ করে কিছুদিন রাখা হয়েছে। একই ঘটনা সাতিয়াতেও হয়েছিল, গঙ্গাচড়াতেও হয়েছিল, আমরা দেখেছি এগুলো। নাসিরনগর হয়েছিল। নাসিরনগর তো আরও ব্যাপকভাবে হয়েছে আর কি, মুরাদনগরেও হয়েছে। তো কোনো একটা ঘটনার তো বিচার হলো না, বিচারহীনতার অপসংস্কৃতি আমরা দেখলাম। তারপরে আসেন 2021 সনে প্রায় 20টা জেলায় দুর্গা মণ্ডপে হামলা হলো, ওই যে কুমিল্লার একটা ছোট্ট ঘটনা। এবং সেটাও কিন্তু ওসি সাহেব এটা প্রচার করেছে, হনুমানের ওখানে যে পবিত্র কোরআন বসায় দিয়ে আসলো। এগুলো তো একটা অপশক্তি তো এখানে থাকে। তো তোমার এটা লাইভ দিয়ে প্রচার করার দরকারটা কি? সারা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। 20টা জেলায় এগুলো হলো। সেই ব্যাপারে তো ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেবের কোনো ভূমিকা আমরা দেখি নাই। তখন আমাদের লয়ার একটা মামলা করলো উচ্চ আদালতে। তো বলা হলো যে ঠিক আছে, এসপি ওসি কেন ফেল করলো, আমরা একটু তদন্ত করি, জুডিশিয়াল এনকোয়ারি। হাইকোর্ট নির্দেশনা দিল, নিজেরা তো কিছু করলোই না। এখন হাইকোর্ট দেখতে চাইছে যে ওসি ডিসিরা কেন ফেল করলো, তাদের জবাবদিহিতাটা। জবাবদিহিতা তো শেখ হাসিনা নেবে না, পার্লামেন্টে আলোচনা হবে না। তখন কোর্ট ইন্টারফেয়ার করে বললো যে আপনি সেই জুডিশিয়াল এনকোয়ারিটা বন্ধ করে দিল। কে বন্ধ করলো? তখনকার যে অ্যাটর্নি জেনারেল ছিল আমিনুদ্দিন, সর্বোচ্চ আইন কর্মকর্তা, উনি চেম্বার জাজে গিয়ে এই জুডিশিয়াল জীবনে কোনো দিন আমরা শুনি নাই পৃথিবীর কোথাও কোনো এনকোয়ারি প্রসেস এবং জুডিশিয়াল এনকোয়ারি বন্ধ করে দেয়। এমনকি বিএনপির সময়ও বুঝছেন এটা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার হয়েছিল, তো বিএনপির অ্যাটর্নি জেনারেল গিয়ে কি ওটা বন্ধ করেছে? যে কারণে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন যে রাষ্ট্রপতি, পরে তার নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের যে রিপোর্ট হয়েছিল সেটাও তো কোনো বিচার আচার আওয়ামী লীগ করল না। এবং তখন সারা খাতুন ছিল হোম মিনিস্টার, তার কাছে যখন যাওয়া হলো বলে যে সরকার কোনো মামলা করবে না,
ভিকটিম ফ্যামিলিগুলো মামলা করবে, এটা সম্ভব বাংলাদেশে? ভিকটিম ফ্যামিলিগুলো গিয়ে এত বছর পরে করতে পারে? এটা হয় নাই। তা এখন নতুন সরকারের আসার পরে ৫ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে, আপনি তো এগুলো অস্বীকার করার উপায় নেই। কিছু রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিছু পরশুদিন নাটোরও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এইগুলোর ব্যাপারে সরকারকে তো একটা কঠোর বার্তা দিতে হবে। কেন ঘটবে? দেখো প্রতিনিয়ত ঘটনা ঘটবে, আমি দেখবো বলবো। তাইলে যে ভারতের মিডিয়ারা যায় অপপ্রচারগুলো করছে, আপনাকে তো সেগুলো দেখাইতে হবে। যেমন এতদিন পর আপনি স্বীকার করলেন যে ৭০টার মতো ঘটনা ঘটেছে, ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে সপ্তাহখানেক আগে। এগুলো আপনাকে তো বলতে হবে। এবং প্রধান উপদেষ্টা যখন কথা বলে তখন আমাদেরকে বলে যে অতীতে ৫৩ বছর আপনারা পান নাই, এইবার কিন্তু আমরা কোনো ঘটনা বিচারহীনতার মধ্যে রাখবো না, আপনারা প্রত্যেকটা ঘটনায় মামলা করবেন, সুস্পষ্টভাবে আসামিদের নাম দেবেন, আমরা তো আশ্বস্ত হয়েছি। এবং ভারতীয় মিডিয়া যদি প্রচার করতে পারে, অপপ্রচারগুলো করতে পারে, তোমরা গত ১৫ বছর তোমাদের একমাত্র কি বলা হয় হাসিনা, তুমি তো জনগণের সাথে সম্পর্ক করো নাই, ইভেন কি আওয়ামী লীগের সাথেও না, তুমি সম্পর্ক করেছো হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে। এতগুলো ঘটনা ঘটেছে, ভারতীয় কোনো মিডিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো বক্তব্য বিবৃতি দিয়েছে? আমরা তো দেখি নাই। এখন একের পর এক ঘটনা দিয়ে দিচ্ছে। ওই যে দিল্লেশ্বরী ওখানে বসা আছে না, মনে হয় ওনাকে একটু খুশি করতে চায়। হ্যাঁ, এই কারণে আমরা বলি আমাদের মিডিয়ারও তো সোচ্চার হইতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আহমেদ আব্দুল কাদের, যেটি সুব্রত চৌধুরী বলছিলেন যে গত 15 বছরে অনেক ঘটনা ঘটেছে, তখন ভারতীয় মিডিয়াকে তেমন সরব হতে দেখেননি তিনি, এখন সরব হচ্ছে। এর পিছনে বড় কারণ কি? যে দিল্লিতে বসে আছে সেজন্যই এই বেশি করে প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তাতে লাভই বা কি? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএ-টিভি দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা। সুব্রতবাবু যে কথাগুলো বলেছেন যে বিগত ১৫ বছর ধরে ইন্ডিয়া প্রচার করে নাই, অথচ ঘটনা এখনকার চেয়ে অনেক বেশি ঘটেছে। সেখানে প্রতিটি পূজার সময় ঘটনা ঘটে যেত। ঘটনা ঘটার পরেই একটা টার্গেট ছিল, আলেমুল আমাদেরকে ধরো, জেলে পাঠাও। অথচ আমরা সবাই জানি যে আলেম ওলামা দিনদার লোকেরা কোনো অবস্থাতে কখনোই অন্য ধর্মের উপর আঘাত করতে পারে না, করে ইতিহাস তার নাই। ভারত উপমহাদেশে যত রায়ট হয়েছে কোনো আলেম জড়িত না, রায়ট যা হয়েছে সব গুন্ডামান্ডা জড়িত, এবং তারা বৈশ্বিক উদ্দেশ্যে এগুলো করেছে, জমি দখল করা। আমাদের এখন এই দেশে যা করা হয়েছে জমি দখল করার এইসব উদ্দেশ্য। কাজে এই যে একটা আগের গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল একটা গোলমাল লাগাইয়া, ইচ্ছা করে গোলমাল লাগাতো, লাগিয়ে এরপরে মাদ্রাসা ধরতো, আলেমদের ধরতো, এইটা ছিল তার কাজ। কাজেই ভারত মিডিয়া এইসব ইগনোর তারা করেছে। কিন্তু এখন যে তারা প্রচার করছে এবং মিথ্যা প্রচার করছে, এগুলো সারবত্তা কার্যত নয়। দুই একটা ঘটনা ঘটতে পারে বিচ্ছিন্নভাবে, কিন্তু এগুলো সাম্প্রতিক ঘটনা আমি বলবো না, কারণ যারা ঘটিয়েছে তারা, আমি এদের কোনো ধর্মই নেই, কোনো ধার্মিক লোক কোনো অন্য ধর্মের আঘাত করতে পারে না। যারা ঘটাচ্ছে এরা ধার্মিক বলবো না, এরা মুসলমান বলবো না আমি। কাজে এই জন্যই ভারতবর্ষে স্পষ্ট এটা গোলমাল লাগানো, অস্থিতিশীল করে ফেলা, যাতে তারা 5 অগাস্ট উত্তর পরিস্থিতিকে ডিস্টেবিলাইজ করা। এই জন্য তারা এই মিডিয়াগুলো প্রচার করে বেড়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে এগুলো মোকাবেলা করতে হবে। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্যবদ্ধ, এবং এখানে ধর্মের কোনো বিভেদ তৈরি করা হচ্ছে না, এবং আমরা কেউ চাই না এটা, বিশেষ করে ইসলামপন্থীরা তো চাই না এটা। এই জন্য আমার স্পষ্ট কথা হচ্ছে, ভারতের এই উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, এই প্রচারণার সঙ্গে আমাদের মোদিও জড়িয়েছেন, কারণ তিনি যে ইন্ডিয়াতে যে গোলমালগুলো করছেন এগুলো ঢাকার জন্য একটা কাজ তারা করছেন। এখানকার পরিস্থিতিকে স্টেবিলাইজ করা তো আছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য হচ্ছে তার দেশের যে কাজগুলো তিনি করে যাচ্ছেন, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছেন, বিভিন্ন নামে করছেন তিনি, এগুলোকেও কিছুটা ঢেকে বলার জন্য, মানে নিজের দেশের যা ঘটছে তা না বলে আমরা যেন করে ফেলছি, এটা বড় দেখছে তারা। আমি মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এগুলো মোকাবেলা সম্ভব। এবং ইতিমধ্যে আমরা মনে করি গভর্নমেন্ট সহ আমরা যারা আছি চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করার জন্য। এবং আমার বিশ্বাস
এগুলো করা গেলে এগুলো আর এইসব প্রচারণার কাজে লাগবে না। প্রচারটা করবে কিন্তু কাজে লাগবে না। আর আমাদের হুঁশিয়ার থাকতে হবে, বিশেষ করে যেসব দুষ্ট লোক আছে সমাজের মধ্যে, যারা সব কাজ করে, আমি আগেই বললাম তো বৈষয়িক প্রয়োজনীয় কাজগুলো করে তারা, এগুলোকে সাম্প্রদায়িক বলা আমি উচিত মনে করি না। আমাদের দেশের টেনশন কী ছিল? হিন্দু মুসলিমের টেনশন ছিল না, এখনও টেনশন নাই। হিন্দু বৌদ্ধ বা হিন্দু খ্রিস্টান মুসলিম কোনো টেনশন নাই। টেনশন একটা বিরাজমান আছে, এটা হচ্ছে আওয়ামী লীগ ভার্সাস নন আওয়ামী লীগ। জাতি আওয়ামী লীগকে পছন্দ করছে না, জাতির কিছু অংশ আওয়ামী লীগ আর তাদের সঙ্গে টেনশন বিরাজ করছে, এ সত্য কথা। এই হলো আমার কথা। এই জন্য আমি মনে করি যে সমস্ত অপপ্রচারে আমরা বলছেন যে এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডায় খুব বেশি আসে যায় না, কিন্তু বিষয়টি যখন রাজনৈতিক হয়, রাজনৈতিকভাবে এটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, বলা হয় যে একটি দল সংখ্যালঘু কার্ড খেলছে, তখন তার বিপরীতে কি রাজনীতি আছে, যেটি সুব্রতা বললেন যে বিষয়গুলো আরও বেশি খোলাসা করার দরকার ছিল, যেসব ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে। ঠিক আছে, এটা সত্য কথাই। মানে গভর্নমেন্টের দিক থেকে এটা হতে হবে, সতর্ক হতে হবে, এবং সাথে সাথে ঘটনা ঘটলে মামলা বলি, গ্রেপ্তার বলি, এগুলো করতে হবে। এগুলো আর গড়িমেশি করা যাবে না। যে আওয়ামী লীগের উদাহরণ দিলে, সারা খাতের উদাহরণ দিলে যে আমি করবো না, ভিকটিম হিসেবে করুক, এটা কোনো কথা নয়। কারণ যদি কোনো মাইনরিটিদের উপরে বা কোনো হিন্দু ধর্মাবলম্বীর উপরে বা বৌদ্ধদের উপরে কোনো কিছু ঘটনা ঘটে, সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের দেশটা অনেক বড় দেশ না, গভর্নমেন্ট চেষ্টা করলে সম্ভব। এটা আমি মনে করি এবারে কোনো ধরনের অজুহাত খারাপ করার সুযোগ নাই। ঘটনা ঘটার সাথে সাথে প্রথমত পদক্ষেপ নিতে হবে, যাতে ঘটনা ঘটতেই না পারে, ব্যবস্থা নিতে হবে। পূজার সময় মেনলি আমাদের দেশে পূজার সময় ঘটনা করে তো বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমাদের সমস্যা খুব একটা হয় না। হিন্দুদের সঙ্গে যদি হিন্দুরা গ্রামেগঞ্জে আছে, এবং আমরা দেখে আসছি ছোটো বয়স থেকে, আমাদের পুরুষ থেকে সবাই একসাথে বাস করছে। এই যে আজকের বাস করা না তো, প্রায় 1000 বছর ইতিহাস আমাদের আছে, একসাথে বাস করছি আমরা। কাজেই এই বাস করা সম্প্রীতি, সমমানবিতা আমাদের মধ্যে আছে। এবং হিন্দু বিপদে বললে মুসলমান এগিয়ে যায়, মুসলমান বিপদে বললে হিন্দুরা এগিয়ে আসে। এটা তো আমাদের ইতিহাস, এই ঐতিহ্য। এটা আমি মনে করি না এই সমস্ত ঘটনা ঘটে এগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। এটা হচ্ছে একান্তই কিছু দুষ্ট শ্রেণীর লোক, যারা বৈশ্বিক সুবিধা পাওয়ার জন্য বা কিছু বৈশ্বিক লাভ পাওয়ার জন্য এগুলো করে থাকে। এর নাম দেয় সাম্প্রদায়িক, নাম দেয় ওটা এটা। ডক্টর আহমেদ আব্দুল কাদের, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হেলেন জেরিন খান, আমরা সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম। আপনি শুনলেন যে অনেক সাম্প্রদায়িকতার যেসব ঘটনা ঘটেছে সেখানে অনেক ধরনের দুর্বলতা বা সম্প্রীতির ঘাটতি ছিল, যেটি সুব্রতা এর মধ্যে বলেছেন। প্রশ্ন হচ্ছে যে এটি নিয়েই কিন্তু এই মিথ্যা প্রোপাগান্ডা প্রচারণার উপর ভিত্তি করে কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ পার্লামেন্টও গরম হয়েছে, সেখানে এমপিরা বক্তব্য রাখছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা বিভিন্ন সিনেটরও বিবৃতি দিচ্ছেন। এই যে বৈশ্বিক প্রচারণা, সেটি বাংলাদেশকে আসলে কতটা ক্ষতিগ্রস্ত করছে বা এর পেছনেই বা কারা? ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যেটা সুব্রতা দা বললেন কিংবা সহ আলোচক ভাই বললেন, যেটা আমি মনে করি হ্যাঁ আমাদের সচেতন তো হতে হবে, এবং আমাদের মিডিয়াগুলো কিন্তু আসলে আরও বেশি এই যে প্রোপাগান্ডা হচ্ছে এটার মানে বিপক্ষে যে সোচ্চার যতটা হওয়া দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা হলো যে এটা ঠিক যে ধরেন সাম্প্রদায়িক যে বিষয়গুলো এসছে, আমরা কিন্তু এটা নিয়ে যে কাজ হচ্ছে না তা না, বিভিন্নভাবে এটা নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সুব্রতদা যেটা বললেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগ করতো কিংবা ছাত্রলীগ করতো কিংবা যুবলীগ করতো, হ্যাঁ করে, এবং তারাও ওই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল, তারাও ক্ষমতার অপব্যবহার করছিল, তারাও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, তারাও অনেক অপকর্ম করেছে। এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে না, এটা হলো যে ফ্যাসিস্ট সরকারের সহোদর হিসাবে তারা অপকর্ম করেছে, তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু সেটাকেই কিন্তু সাম্প্রদায়িক কালার দিয়ে এই যে দেশে বিদেশে, আর আপনি জানেন যে গণতান্ত্রিক দেশগুলো বিশেষ করে আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু এই যে মানে সাম্প্রদায়িক বিষয়গুলোকে খুবই গুরুত্ব দেয়, এবং সংখ্যালঘুদের তারা সবসময় প্রোটেকশনের ব্যাপারে তারা কিন্তু সোচ্চার থাকে। হ্যাঁ, তো সেই কারণে এই যে অপপ্রচারগুলো, মিথ্যা প্রোপাগান্ডাগুলো কিন্তু তারা কখনো কখনো বিভ্রান্ত হয়ে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। যদিও আমি দেখেছি যে যখন ব্রিটিশ পার্লামেন্টে হয়েছে, সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি জানি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে এটার আবার প্রতিবাদ জানিয়েছিল। আমি মনে করি এই পর্যন্ত যেতেই দেওয়া উচিত না, এই ব্যাপারে আরও বেশি সোচ্চার হওয়া দরকার। কিন্তু ভারতের ব্যাপারে আমি এই জায়গায় কয়েকটা বিষয় অবশ্যই উল্লেখ করতে চাই। দেখেন, ভারতে কিন্তু একটা মৌলবাদী দল ক্ষমতায় আছে, যেটা যাদের পেছনে অনেকে RSS এর কথা বলে, কিংবা ভারতে আমরা দেখি যে ওখানে মুসলমানরা কিভাবে নির্যাতিত হয়। হিজাব পড়তে গেলে মেয়েদেরকে হিজাব পড়তে দিচ্ছে না, আমরা দেখি মসজিদে ভেঙে সেখানে মন্দির বানানো হচ্ছে, অথবা মুসলমানদেরকে ইভেন মুসলমানরা তো কোরবানির সময় যে গরু জবাই করা কিংবা গরুর মাংস খাওয়া, এই সময় বিষয়গুলো নিয়ে অনেককে জীবন দিতে হচ্ছে। ওখানে যেভাবে ভিন্ন সম্প্রদায়ের মানুষকে যেভাবে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, তাদের মুখে তো বড় কথা মানায় না। কিন্তু আমরা দেখি যে ভারত যেইভাবে প্রথম থেকে ডে 1 থেকে, বিশেষ করে জুলাই আগস্টে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কি করেছে, এত অপরাধ, এত অন্যায়, এত খুন, এত নির্যাতন, এত ধ্বংসযজ্ঞ করে কোথায় গেল? সে ভারতে গিয়ে আশ্রয় নিল। এটা তো একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা প্রত্যাশা করি নাই। নিয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 6-7 তারিখে থেকেই শুরু হয়ে গিয়েছে এই যে হিন্দু সম্প্রদায়ের বিষয়কে কেন্দ্র করে এই যে আন্দোলন। সেখানে আমরা দেখতে পেলাম কি শাহবাগে প্রথম শুরু হলো, এটার মধ্য দিয়ে কিন্তু একটা প্রতিবিপ্লব করার চেষ্টা করলো। সেখানে পরবর্তীতে দেখা গেল যে ওখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ম্যাক্সিমাম তারাই কিন্তু হিন্দুদের রূপ ধারণ করে তারা এসে ওখানে একটা মানে প্রতিবিপ্লব করার চেষ্টা করলো। তারপর পরবর্তীতে আমরা কিন্তু বারবার করে চিটাংয়ে দেখেছি, তারপরে ইসকনের মধ্যে দিয়ে আমরা দেখলাম। তো এইগুলা কিন্তু প্রতিনিয়তই তারা, আর বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলো যে ন্যাক্কারজনক যে প্রোপাগান্ডা করছে, তো সেগুলোর বিরুদ্ধে আমি মনে করি যে হ্যাঁ, এই সরকারটি যারা এখন ক্ষমতায় আছে তারা অনেক দুর্বল, মানে এই বিষয়গুলো দুর্বলভাবে হ্যান্ডেল করছে। এটাকে আরও শক্তভাবে, আরও ঐক্যবদ্ধভাবে আমরা দেখেছি। যেটা একটু ছোট্ট প্রশ্ন করি যে গত 4 মাসেরও বেশি সময় ধরে এই সরকার আছে, আপনি বললেন যে সরকার দুর্বল, সাম্প্রদায়িক
বিষয়গুলো সাম্প্রদায়িক মোকাবেলা না, করতে যে গিয়ে কোনো বিষয়ে তারা কোথায় দুর্বল। তারা আসলে সবলতার পরিচয় দিয়েছে? কোথাও না, কোথাও না। শুধু একটা জায়গায় এখনো মানুষের আস্থা আছে, ধরেন বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি মানুষের একটা এখন পর্যন্ত আমি মনে করি যে আস্থা আছে। আর সব কিছুতেই তো তারা দুর্বলতার পরিচয় দিচ্ছে, যেই জন্য এই 17 বছর যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যে সংগঠনগুলা বারবার করে জেলে গিয়েছে, কিংবা যে সংগঠনগুলার উপরে এত নির্যাতন চলেছে, ধরেন জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 75-76 বছর বয়সে তাকে জেলে থাকতে হয়েছে। এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, তারা তো মানে কেউ 30 বার, 32 বার, 35 বার পর্যন্ত জেলে গিয়েছে। তারা যে এখনো বেঁচে আছে এটাই তো আশ্চর্যের। আর সেই থেকে শুরু করে আমাদের একদম চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের একদম সর্বনিম্ন একজন ইউনিয়ন ওয়ার্ডের নেতাদেরও কিন্তু শত শত মামলা, মানে কি বলবো, 20 বার, 25 বার, কেউ 50 বার করে তাদেরকে জেলে থাকতে হয়েছে। এই 17 বছরে অনেকে হয়তো বা দেখা গিয়েছে 10 বছর তারা জেলে থেকেছে। 17 বছরই কেউ তাদের নিজের বাড়িতে ফিরতে পারে নাই। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে অনেক মামলার আসামি ছিলাম। আমার নিজের এলাকা মাদারীপুরে আমি যেতে পারিনি, কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাজিরা দিতে যেতেন, তখন যে মামলাগুলো আসা যাওয়ার সময় যে মামলাগুলো হয়েছিল হাইকোর্ট প্রাঙ্গণ কিংবা প্রেস ক্লাবের ওখানে, আমার প্রায় 14টি মামলা হয়েছিল এবং প্রত্যেকটা মামলারই ঠিকানা ছিল মাদারীপুরে। আমি কিন্তু সারা বাংলাদেশে ঠিকই করেছি, আন্দোলন সংগ্রাম কিংবা করতে পেরেছি, কিন্তু আমি এলাকায় যেতে পারি নাই। আমাকে বলা হয়েছে আপনি এলাকায় আসলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে। তা আমি মনে করি যে এটা তো আমি মনে করি আমারটা খুবই সহনীয় একটা বিষয়। আমাদের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু বছরের পর বছর এলাকায় যেতে পারে নাই। কারো বাড়ি ছাড়া হয়ে গিয়েছে, বাড়ি দখল হয়ে গিয়েছে, কারো বয়স চলে গিয়েছে, চাকরি করতে পারে নাই, কারো চাকরি ছিল, চাকরি চলে গিয়েছে। এত নির্যাতন, এত নিপীড়ন, কাউকে পঙ্গু করা হয়েছে। আরও বিভৎসতা কি, আমাদের নেতাদেরকে অনেকেই আমি শুনি যে ওদেরকে ধরে নিয়েই কাউকে হয়তো পায়ে গুলি করে দেওয়া হয়েছে, কারো 2টা নখ তুলে ফেলা হয়েছে, কারো হাতের নখ তুলে হয়েছে, কারো সমস্ত গা ব্লেড দিয়ে কেটে কেটে দেওয়া হয়েছে। আবার আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এক যুব দলের নেতা, তাকে গুলি করে তারপরে বলছে তুই হাঁটতে পারে না, ও হাঁপুর হাঁটে, সেটা কিন্তু সমস্ত মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তো এরকম নির্যাতনের পরে এখন যদি এই যারা সরকারে এসছে, আমরা বলে থাকি যে আমাদের এই আন্দোলনের ফসল, যদিও আমরা সত্যিকার অর্থে যে যারা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি অন্য 2-4 জন ছাড়া বা সবাইকে নিয়েই বিতর্ক আছে, সবাইকে নিয়েই অসন্তোষ আছে। তারা অনেকেই বলে যে যারা একদিনের জন্য ভিক্টিমাইজ হয় নাই, যাদের একদিনের জন্য এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একদিনের জন্য একটা কথা বলে নাই, যারা 1 লাইন লিখে নাই, যারা একদিনের জন্য মানে গ্রেপ্তার হয় নাই, সেই সমস্ত লোকজন এখন উপদেষ্টা হয়ে আছে। এবং এই জন্য কি আপনাদের নেতারা আজ একটি সমাবেশে বলেছেন যে ক্ষমতার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের দোসরদের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে, এরকম একটি? এটা তো বারবার করে দেখেন, আসলে তো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার 17 বছর সে কিন্তু 2-3টা কাজ একদম সূক্ষ্মভাবে করেছেন, একদম অ্যাবসুলেট করেছেন। একটা হলো যে বিরোধী দলকে নির্মূল করার জন্য যা যা করার সেটা করেছে, আর 2 নম্বর হলো প্রশাসনকে সে অ্যাবসুলেট করেছে। এই প্রশাসনই যে সব ছাত্রলীগ, যুবলীগ এবং সব ওই যে বলে যে RSCS খুঁজে কোথাও যদি বিএনপির গন্ধ পেয়েছে, কোথাও জামাতের গন্ধ পেয়েছে, কিংবা অন্যান্য যে বিরোধী দল সে তাদের কোনো রকমের কোনো রিলেশন পেয়েছে, কারোরও কিন্তু চাকরি হয় নাই। তাই সেই সাজানো বাগান তো রয়ে গিয়েছে, সেই বাগানের মধ্যে এখন ওনারা কাজ করছে। বিএনপির পক্ষ থেকে তো প্রথম থেকে বলা হয়েছিল যে এইটা দিয়ে আপনারা চলতে পারবেন না, সেটাই হয়েছে। এখন কিন্তু তারা একেবারে আমি মনে করি কলাপসের মতো অনেকটা হয়ে গিয়েছে। এখন বিএনপির মতো এত বড় সংগঠন যদি না থাকতো, এত পপুলার সংগঠন না থাকতো, এই সংগঠনের আপনি মনে করেন একটা ওয়ার্ড লেভেলে এত স্ট্রং মানে তাদের অবস্থান, এটা না হলে এতদিন কিন্তু কত দানে কত মেয়ে। এটা হেলেন জেরিন খান, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি শুনছিলেন যে হেলেন জেরিন খান যেটি বলছিলেন যে সরকারের কেমন একটি দুর্বল অবস্থার কথা তিনি বারবার বলছিলেন, যে এখানে
কে ক্ষমতার কেন্দ্রে থাকা বিগত সরকারের লোকজন বসে আছে, পাশাপাশি ও শঙ্কা আছে যে আসলে দুর্বল দেখছেন কি, এটা তো আরো দুর্বলের মধ্যে পড়বে। সংস্কার আপনি কবে হবে, 6টা সংস্কারের পরে কমিশন করছেন, নির্বাচন হবে। জি, 6টার মধ্যেই থাকতেন, আরো 4টা বাড়াইছেন, 10টা হয়েছে। কমিশনের রিপোর্ট কবে পাবো? একমাত্র ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এটা ছাড়া, শ্বেতপত্র ছাড়া। তো সেটাও তো অ্যাকশানে যাচ্ছেন না কেন? আজকে প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। আপনি অ্যাকশানে যাবেন না, আপনি বলছেন যে আমি কিছু সংস্কার করব। তো আপনি তো শুরুই করতে পারেন না সংস্কার। আবার ওইদিকে আরও 10টা কমিশনের রিপোর্ট আসবে। কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই তো অসন্তুষ্টি শুরু হয়ে গেছে। জনপ্রশাসন কি করেছে আজকে? সমস্ত সাবেক কর্মকর্তারা এবং যারা ভবিষ্যতে প্রমোশন পাবে তারা, প্লাস যাদেরকে কন্ট্রাক্টে নিচ্ছে তারা, প্লাস যাদেরকে রেট্রোস্পেক্টিভলি প্রমোশন দেবে, অনেকেই তো ইয়েতে চলে গেছে, ওএসডি ছিল ইত্যাদি ইত্যাদি, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কি ব্যাপারে? জনপ্রশাসনের রিপোর্ট এখনো আসে নাই। ডেপুটি সেক্রেটারির ব্যাপারে বলছে যে এইভাবে এইভাবে পদোন্নত হইতে পারে, সেটা প্রকাশ হওয়ার আগে সংক্ষুব্ধ হয়ে গেছে। তাইলে পুলিশ কমিশন যখন রিপোর্ট দেবে বা একটু একটু বেরোবে, তারাও সংক্ষুব্ধ হবে এবং সব জায়গায় এগুলো হবে। নির্বাচন কমিশন সংস্কার তো এখনও, উনি তো আছে দিব্যি কথাবার্তা বলতেছে, আদৌ উনার কাছ থেকে কী পাবো আমরা জানি না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি প্রশাসন, যেটা সচিবালয় কেন্দ্রবিন্দু, আপনার তো মূল শক্তি এখন সেটা, আপনার সাথে তো রাজনৈতিক কোনো শক্তি নাই। আপনার কি প্রত্যেক শাখায় শাখায় আপনার কমিটিগুলো আছে? আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা রক্ত দিয়েছে, হ্যাঁ, আপনি বললেন যে তারা তাদের নিয়োগকৃত আপনি সরকার, বিশেষ করে আপনি যদি সবসময় তাদের কথাবার্তার মধ্যেই থাকতে চান তাহলে তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তারা রাজনৈতিক দল করতে চায়, করুক, কিন্তু আপনি কেন সেখানে ব্লেসিং দেবেন? সরকার কেন এটাকে যেটাকে বলা হচ্ছে কিংস পার্টি করিয়া এখানে কেউ সুবিধা করতে পারবে? 111 আমরা কিংস পার্টি দেখেছি। এখন কথা হচ্ছে এই আমাদের এই তরুণ সমাজ যেসব বক্তব্য দিচ্ছে, তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিরোধ সৃষ্টি করে দিচ্ছে, এবং সরকারের কিছু কিছু উপদেষ্টারা যেসব বক্তব্য দিচ্ছে নির্বাচন নিয়ে, সেখানেও রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আরে ভাই, রাজনৈতিক দলগুলো তো আপনাকে সমর্থন দিয়েছে, তারা তো অপেক্ষা করতে চায়। আপনি বলছেন যে আমরা নাকি অধৈর্য হচ্ছি না, আমরা আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে একটা রোড ম্যাপ চাচ্ছি। আপনি বলবেন 25শে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারিতে, আরেকজন এসে বলবে 30শে জুন 2026। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারছে না। অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ভোটের জন্য অপেক্ষা করে। 17 বছর বাংলাদেশে কোনো ভোট হয় নাই, তরুণ সমাজ তো ভোট দিতেই পারে নাই, ভোটের কথা চিন্তাও করে নাই, আর মানুষ বঞ্চিত ছিল। সুতরাং একটা জনপ্রতিনিধি এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার অবশ্যই দরকার। আপনি সব সংস্কারে হাত দিয়ে একজন উপদেষ্টা বলেছেন যে শুধুমাত্র একটি ভোটের জন্য মানুষ এই না এটা তো বলা, অবশ্যই তো ভোট তো একটা বিশাল ব্যাপার। আমার রাষ্ট্র পরিচালনা হবে জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের নির্বাচিত প্রতিনিধির দ্বারা। আপনি একটা অনির্বাচিত সরকার, আপনি কতদিন থাকবেন? 111-এর সরকার তো চেষ্টা করেছিল অনেকদিন থাকার জন্য, পারছে। পরে তো আমরা হাইকোর্ট থেকে মামলা করে বললাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। এখন আপনারা দেরি করলে আরেকটা মামলা হবে, তখন তো আপনি তো আধা ক্ষেত্র অবস্থায় পালিয়ে যেতে হবে। 111 সরকার পালিয়ে গেছে না? তা আমরা তো চাই না যে ইউনূস সাহেবও পালিয়ে যাক। আপনি সুষ্ঠু নির্বাচন, আপনি বলেছেন আপনি নিজের কাজে ফিরে যাবেন, হ্যাঁ, সারা জাতি ওয়েলকাম করেছে। সুতরাং কত দ্রুত নির্বাচন দেবেন? নির্বাচন কমিশন তো কাজ শুরু করেছে, তারা তো বলেছে কবে নাগাদ ভোটার লিস্ট হবে, কবে ডিলিমিটেশনটা হবে, কবে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দেবে, রেজিস্ট্রেশন দেবে। এটা তো বললো অক্টোবর পর্যন্ত। তো অক্টোবরে যদি হয়ে যায় আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। মূল দায়িত্ব তো নির্বাচন কমিশনের। আপনি শুধু একটা সুন্দর নির্বাচন যাতে হয় সেটার একটা আয়োজন আপনি করে দেবেন, হ্যাঁ। তো সেই জায়গায় যদি আপনি সমস্ত সংস্কার নিয়ে একটা লম্বা সময় নিতে চান তাহলে তো আপনি কিছু নির্বাচনও করে যেতে পারবেন না, আমার তো আশঙ্কা। সুতরাং আপনি খুব দ্রুততম সময়ে একটা রোডম্যাপ দিয়ে দেন, তাহলে তো আমরা অস্থির হব না। আর আপনি যতই দেরি করবেন আপনার মধ্যে নানা রকম সংকট তৈরি হবে, আইনশৃঙ্খলাতে সংকট হবে, জনপ্রশাসনের সংকট হবে। এই দেখেন বিচার বিভাগের রিপোর্ট কি এখনো বেরিয়েছে? তো আপনি জুডিশিয়াল অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিছে,
কিছু প্রস্তাবনা, তাহলে তো আপনি যেখানে হাত দেবেন সেখানেই তো দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তো প্রত্যেকটা ইস্যুতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আপনি কাজটা করবেন কখন? আপনি আগে রাষ্ট্রের মধ্যে জনগণ যেগুলো নিয়ে আপনার কাছে আশা করে, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিরতা, ডিসি সাহেব, টিউনো সাহেবরা আসা গেছে আজকের মিটিং। এটা আসতে পারে 96 সনে একবার আলমগীরের নেতৃত্বে হ্যাঁ যে ঘটনা ঘটে গেছে সেটার রেস্ট আমরা পেলাম, 15 বছরে তো আরও ভয়াবহ রূপ পেলাম। তো আবার আপনি আপনার এই সময়ে যদি এটা শুরু হয়, তাহলে তো আপনি যাওয়ার সময়ও প্রশাসন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাবেন, যেটা আমরা চাই না। সুতরাং আপনি সময় থাকতে সব কিছু কন্ট্রোল করেন। এবং আপনার যে উপদেষ্টারা আছে সবাই তো বুঝি না কে কী কাজ করে, দুইজনে কথাবার্তা বলে, অনেকেই আছে তো কত বলেন আমরা জানিও না। জনপ্রশাসনের উপদেষ্টাকে আমি তো বুঝতে পারছি না। তাহলে আপনার সামনে কেন এইভাবে একটা আজকে তারা এটা করতে পারে? সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আহমেদ আব্দুল কাদের, যেটি সুব্রত চৌধুরী বলছিলেন যে নির্বাচন নিয়ে তার একটি শঙ্কা আছে, আসলে সেটি সঠিক সময়ে এটি করতে পারবে কিনা সরকার, সরকারের যে বিভিন্ন দুর্বলতাগুলো আস্তে আস্তে ফুটে উঠছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম, অনেক বিষয়গুলো নিয়ে রাজনীতি বিষয়ে আপনার কি মনে হয়? এই গভর্নমেন্টের কাছে আমরা আশা করেছিলাম, বিশেষ করে জনগণ আশা করেছিল, বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুটো খুব বেসিক বিষয়, এটা তারা এখন পূরণ করতে পারছে না। আমি অবশ্যই গভর্নমেন্ট শুধু একা দায়ী করবো না, এর জন্য অনেক পারিপার্শ্বিক কারণ আছে। এখন নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলেছেন, তিনি রোডম্যাপ না দিলেও একটা ধারণা দিয়েছেন। আমরা চাই যে 25 ডিসেম্বরের মধ্যেই এটা হওয়া দরকার, এর বেশি যাওয়ার সুযোগ নাই। উনি যে কথা দিয়েছে আমি বিশ্বাস করি যে উনি কথা রাখবেন, কারণ ওনার যেহেতু নিজের কোনো স্বপ্ন নাই দেশ নিয়ে, মানে রাজনৈতিক স্বপ্ন ওনার নাই, রাজনৈতিক উচ্চবিলাস নাই, কাজে আশা করি যে উনি অন্তপক্ষে রাখবেন। আর ওনার উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে কারো কারো ব্যাপারে বিতর্ক, প্রচুর বিতর্ক আছে, বিভিন্নমুখী বিতর্ক আছে, এই আমি আলোচনা করতে চাচ্ছি না, সময় ক্ষেপণ হবে। মানে এই সমস্ত উপদেষ্টারা জিনিসটা নষ্ট করে দিচ্ছে আমি মনে করি। তাদের যা কাজ না তা বলে বেড়াচ্ছে। এরা কি বলার, এক রাজনীতি করে নাকি জবাব দিতে হবে? কোনো জবাব দেওয়ার দরকার নাই। দেশ চালাতে গেলে সমালোচনা হবেই, নিজের দুর্বলতাকে সার্চ করা দরকার, জবাব দিতে হবে, আমাদের এটা প্রয়োজন নাই তাদের। তারা মানে দেওয়ার চেষ্টা করে, দিয়ে আরও গোলমাল বাঁধায়। এই জন্য আমি মনে করি দেশে তারা চালাচ্ছে, আমরা সবাই তাকে সমর্থন করছি, কারণ যেহেতু একটা পরিস্থিতির কারণে তারা গভর্নমেন্টে এসছে। প্রথম দিকে 2-1 কথাবার্তা কিছু ভুলও তারা করেছে, যে ছাত্র আমাদের নিয়োগ দিতে তারা বলেছেন, আমি মনে করি এখন তারা বলেন, এখন ছাত্র জনতার কথা তারা বলে, কাজে ভুল হতে পারে। এবং এই গভর্নমেন্ট যেহেতু এক্সপিরিয়েন্স না, ভুল হতে পারে। আমাদের রাজনীতিবিদদেরও দায়িত্ব হচ্ছে তাদেরকে সহায়তা করছি, সহায়তা আমরা, কিন্তু তাদেরকে চাপের মুখে রাখার যে কথাটা অনেকে বলছে, চাপের মুখে রাখা দরকার আছে, কিছু প্রয়োজন আছে, কারণ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোকজন আছে যারা উচ্চাভিলাষী, চাপটা কারণে তারা এটা খুব সাহস পাবে না। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দলগুলোকে, এটি মনে করে? আমি মনে করি না, কারণ তারা দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকবে কীভাবে? ইউনূস সাহেব যদি চলে যায় তাহলে তারা থাকার ব্যবস্থা থাকবে না তাদেরকে। এই জন্য তাদের পক্ষে সম্ভব না, এটা স্বপ্ন দেখতে পারে কেউ, আমি মনে করি না যে তাদের পক্ষে এটা আদৌ সম্ভব। এই জন্যই তাদেরকে মানে যেটাকে বলি আমরা, মান সম্মান থাকা অবস্থায় তাদেরকে ইলেকশনের ব্যবস্থা করা দরকার। তবে ইলেকশনটা ভালো হতে হবে, যেন তেন একটা ইলেকশন করা তো আমরা চাচ্ছি না। একটা যথাযথ ক্রেডিবল ইলেকশন হতে হবে, অবাধ ইলেকশন হতে হবে, যাতে করে প্রত্যেকার প্রতিনিধিত্বশীল লোকেরা পার্লামেন্টে আসতে পারে, এটা তাদের দায়িত্ব। এবং সংস্কারের যে কথাটা বলছেন, আমার কেউ বলছে, বিশেষ করে ছাত্র অনেক বলার চেষ্টা করছে যে সংস্কার আমরা না করলে আর কেউ করবে না, পলিটিক্যাল পার্টিগুলো। আংশিকতা সত্য, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো করবে না। কেমন এটা 53 বছর করা হয় না, আর করা হবেও না। এখন কিছু করতে পারলে ভালো আমি মনে করি, তবে নির্দিষ্ট সময়ের ভিতরে সংস্কার করার কতটুকু সম্ভব, কিছু বেসিক সংস্কার করার পরে তার কাজ শুরু হচ্ছে না কেন? যেটি সুব্রত আমার কথা হচ্ছে, চৌধুরী বললেন যে দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্রের রিপোর্ট দিলেন, শ্বেতপত্র প্রকাশ করলেন, সেখান থেকেও তো এটা আমাদের কথা, এটা আমরা ওনার কথা শুধু না, এটা আমাদের কথা, যে সংস্কারের কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। সঙ্গে সঙ্গে তাদের যে পথে স্বৈরাচার পেশিবাদী শক্তির যারা দোসর আছে বা মূল ব্যক্তি যিনি আছেন, তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে, কিন্তু এর দ্রুত গতিতে হতে হবে।
আমরা চাই তাদের মামলা হোক, বিচারের সম্মুখীন হোক তারা। আমি মনে করি না তাদের মামলা নিষ্পত্তি করা সম্ভব এটা, তবে এটাকে একটা পর্যায়ে এগোতে হবে। 1 বছরের চেষ্টা করলে অনেক দূরে এগোনো যায়, কিন্তু এই কাজ তারা করতে পারেন তাহলে অনেক বড় কাজ হবে। এই সরকার, এই প্রতি সরকারকে, সরকারের দূষণকে জিয়ে রেখে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন স্তরে এদেরকে রাখার পরে এদের মাধ্যমে আমরা ভালো কিছু পাবো আশা করতে পারি না। এই জন্য আমার স্পষ্ট কথা হচ্ছে, শেখ হাসিনা এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে, চাকরিতে বাদ দিতে হবে। এটা পরিষ্কার স্পষ্ট, এটা রেখে কিছু হবে না। আর আগামী দিন আওয়ামী লীগকে মনে রাখা দরকার। আওয়ামী লীগ 16 বছর জোর ক্ষমা থেকেছে, 16 বছর থেকে বাইরে রাখতে হবে থেকে। আমার স্পষ্ট কথা এটা, যে আওয়ামী লীগের যে অপরাধ একটা অপরাধ না, খুনের অপরাধ, গুমের অপরাধ, জেলে দেওয়ার অপরাধ, মানুষ মারার অপরাধ, সব অপরাধ তাদের আছে। সে হাসিনা একা করে না, কিন্তু তার সঙ্গী সাথেও জড়িত আছে। এই জন্য আমার কথা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, ব্যক্তি হিসেবে শুধু না। এই জন্য এই আওয়ামী লীগকে আগামী নির্বাচন তো বটেই, আগামী 3টে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে। মনে হয় যে সরকার সে পথে হাঁটছে? আমি মনে করি না হাঁটছে সরকার। কেন? অনেক বিরোধী দল বলা তারা রাজি নাই ব্যাপারে। তো এইটার সমস্যা তো তৈরি হচ্ছে আমাদের মধ্যে। আহমেদ আব্দুল কাদের, আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। আমার কাছে একদম স্পষ্ট তথ্য আছে যে না, এরকম দুটি নিয়ে হইলে তো সংখ্যা অবশ্যই। কারণ, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে। আপনার কেন কথা বললাম, জাতিসংঘেরও কিন্তু এখন কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না। জাতিসংঘ যে একটা রিপোর্ট দিবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনারা রাখতে চান, তারা তো এখন তারা এখনো কোনো ইনফরমেশন পাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে তো আপনার হবে না। ভালো করে করতে গিয়ে না, ওরা আসছে না, ওরা এখানে এই রুট লেভেলের ইনফরমেশন তো ওদের দিতে হবে, যেটি কিন্তু না থাকবে না। তখন এটা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এটা উচিত ছিল কি জানেন, এই জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জড়ানোই দরকার নেই। এইটা ফৌজদারি অপরাধ, বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে মামলা হবে, ট্রাইব্যুনাল 3 মাসে বিচার হবে। এইটা করা উচিত ছিল। তা না করে আপনি মানবতা বিরোধী দিয়ে ওখানে দিয়ে এইখান দিয়ে এটা আবার ইন্টারন্যাশনাল মানের করতে গিয়ে সংশোধনী আনলেন, আইনি ওদের ডাইকে নিয়ে আসলেন। জাতিসংঘের আনলে তো আপনি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবেন না, কোথাও হয় না এটা। ঠিক আছে, দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। হেলেন জেরিন খান, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যেটি সুব্রত দা নির্বাচন নিয়ে বলছিলেন, সংস্কার নিয়ে বলছিলেন, দুটি বিষয় এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যখন কথা হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা, আবার উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ, এই দুটি বিষয় কিন্তু শব্দ সবসময় আসছে। আপনারা শুরু থেকেই বলেছিলেন যে এই সরকারের সফলতা মানে আপনাদের সফলতা, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন যে টানাপোড়েন, এটি কেন হবে বলেন? এটা তো হওয়া উচিত ছিল না। এত ব্রাইট ছেলেদের জীবন দিল, এত বাংলাদেশের এত জনগণ মাত্র 36 দিনে এত জীবন দিল, এত রক্ত, এত ছেলেরা কিংবা এত জনগণ এখনও অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো পা নাই, ঠিকভাবে তারা চিকিৎসাও পাচ্ছে না, তাদের ঠিকভাবে খোঁজখবরও রাখা হচ্ছে না, এরকমও শোনা যাচ্ছে। এটা হবার তো কথা ছিল না, কিন্তু হচ্ছে তো। আর একটা দেখেন, সবচেয়ে দুঃখজনক কি, আমরা কিন্তু 1/11-এর সময় একই কথা, কিংবা এই যে এখন যে উপদেষ্টা মণ্ডলীর কিছু যারা আছে, এদের মধ্যে তরুণদেরই বেশি, যে মনে হচ্ছে যে
এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা তাদের উপরে ভর করেছে। সেই সময় খালি তা ওই হাসিনা সরকারেরও কিন্তু একই কথা শুনতাম যে গণতন্ত্র না উন্নয়ন, গণতন্ত্র না উন্নয়ন। তো এরকম করে করে এই উন্নয়নের বুলি করে হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে একেবারেই ভেঙে চুরে করেছে, ব্যাংকগুলা খেয়ে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে বাংলাদেশটাকে উন্নয়নের কথা বলে। আর গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা তারা শুনতেই পারতো না। যখনই এই কথা বলতো তাদের মানে মাথায় যেন আগুন জ্বলতো। ঠিক একই এখন কিছু কিছু হিসেবে উপদেষ্টাদের এই ধরনের বক্তব্য শুনছি যে এখন বলে সংস্কার না নির্বাচন, সংস্কার না নির্বাচন, সংস্কার করে। শুনেন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি কোনো বিষয় থাকে, সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ভোট। যারা নির্বাচন করে তারা জানে। আমিও নির্বাচন করেছি 2008 সালের নির্বাচনে। আমি এডেন কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। আমি জানি যে নির্বাচন করতে গেলে মানুষের হৃদয় জয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এবং এই হৃদয় জয় করার জন্য কত স্যাক্রিফাইস করতে হয়। একটা লোকের সাথে আপনি কালে ভাদ্রে 15 বছর আগে যদি একটু আপনি অখুশি করে কথা বলেন, নির্বাচনের সময় কিন্তু ওইটা মনে রেখে এবং জবাব দিয়ে দেয় যে ওনার ভোট দিব না। তো নির্বাচন হচ্ছে এরকম শক্তিশালী একটা বিষয়। আর এই যে বলেন সংস্কারের কথা, 111-এর সময় তারা সংস্কার করে, তার পরবর্তীতে এই 17 বছর আমরা তো কী সংস্কারের যন্ত্রণা এবং জ্বালা এই জাতি ভোগ করছে, এবং এটা কত বছর যে বহন করতে হয় একমাত্র আল্লাহ পাকই জানেন। তো এই সংস্কার আমি মনে করি সংস্কার হতে পারে, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে। নির্বাচনী জনগণের প্রতিনিধি যারা, তারাই করতে পারবে, কারণ তাদের ওই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। সেই কারণে ওই জায়গায় আমাদের যেতে হবে। যত বড় বড় কথাই যেই বলুক না কেন, দেখেছে না শেখ হাসিনার পতন, দেখতেছে না যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কী করুণ অবস্থা। এরপরে এরা কেমন করে, মানুষ আসলে বাংলাদেশের মূল্যবোধ নষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ আসলে একটা কি বলবো, একটা ভয়ঙ্কর চিন্তা চেতনার মধ্যে আছে। কারণ এই 17 বছর তো এরকমই দেখেছে। একটা লোককে দেখেছে যে 17 বছর আগে রিক্সা না, ঠিকভাবে একটা বাইসাইকেল দিয়ে চলতো, সেই লোকের হয়তো মার্সিডিজ হয়ে গিয়েছে, ঢাকা শহর, ঢাকা নাই, নিউ ইয়র্কে, লন্ডনে, কানাডাতে বাড়ি হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা। এখন সবাই যেন টাকার পিছনে দৌড়াচ্ছে, কে কোনো ক্ষমতার পিছনে। এইগুলো আমি মনে করি এই জায়গা থেকে একমাত্র উপায় হলো একটা ভালো একটা নির্বাচন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভালো একটা ভোটের জন্য তো সংস্কার প্রয়োজন, সংস্কারের পরে 17 বছর তো এটাই লড়াই করে গেলাম। এখনো যদি বলেন যে ভোটের অপেক্ষায় তো আমরা আছি, ভাইরে আপনি তো সংস্কার করবেন, কি কি সংস্কার করবেন সেটা বলে দেন। আপনি কি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? সংবিধান কি নতুন করে লিখবেন? এইসব কথা কেন বলেন? সংবিধান সংস্কার তো অলরেডি হয়ে গেছে, রায়ের মাধ্যমে আমরা পাই নাই। 7-এর ক বাদ গেছে, 7-এর খ বাদ গেছে, গণভোট চলে আসছে, এটা অতি বিচক্ষণতা একটা রায় আমরা পেয়ে গেলাম। তো সংস্কার তো রায়ের মাধ্যমে পাচ্ছি, এবং তত্ত্বাবধায়ক সরকারও অর্ধেক পেয়ে গেছে, আর অর্ধেক আমরা অ্যাপিলেট ডিভিশনে পেয়ে যাব। এখানে একটা প্যাচ লাগাচ্ছে, বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এসে গেছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়কে নিয়ে যাই। আবার বলছে যে গণভোট এসে গেছে, আমরা সমস্ত সংস্কার গণভোটের মাধ্যমে নেব। মানে হিডেন এজেন্ডা আছে এখানে কারো কারো, জিনিসটাকে ঝুলে দেওয়ার জন্য। আমরা আপনাকে ফেল করতে দিতে পারি না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার সফলতা আমরা চাই, কিন্তু আপনি সফল করতে গেলে আপনাকে দ্রুততম সময়ে কাজগুলো করতে হবে। আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেসব বক্তব্য দিচ্ছে, তার আগে তো বহু সমস্যা হয়ে যাবে এখানে। আপনি দেখতেছেন না, সব জায়গায় সমস্যা হবে, কিন্তু তো সেই সমস্যাগুলো সামাল দেওয়ার মতো আপনার তো শক্তি নাই। এটা রাজনৈতিক শক্তি ছাড়া পারবে না। রাজনৈতিক নেতা কর্মী মাঠে ময়দানে থাকবে, জেলা উপজেলা ইউনিয়ন লেভেলে থাকবে, তারা আপনাকে সহযোগিতা করবে, রাজনৈতিক সরকারকে। কিন্তু আপনি তো শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সমর্থন নিয়ে পুরা বাংলাদেশটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি পারছেন? আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? এত মাস হয়ে গেল। আবার ওখানে কারে বসিয়েছেন? সে তো ওয়ান অফ দ্য সিন্ডিকেট, তাই না? আকিজ বশির। আজকে একের পর এক এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো আপনি দেখবেন না, এগুলো কেন বন্ধ হবে? এস আলমের 6টা বন্ধ হয়ে গেল,
এইদিকে ইয়ে ভ্যাকসিন করে একই হ্যাঁ। অবস্থা। তো দেখেন তো এগুলো আপনার পরিকল্পনার মধ্যে থাকবে না। দরকার হলে আপনি সব জায়গায় রিসিভার নিয়োগ দেন, রিসিভার নিয়োগ দিয়ে এগুলো চালু রাখেন, কারণ এই সমস্ত লোকজন বেকার হয়ে গেলে তো আরও সমস্যা বাড়বে। তো প্রত্যেকটা জায়গায় তো দেখা যাচ্ছে যে আপনার ঘাটতি আছে, আপনার পরিকল্পনার ঘাটতি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে সমস্ত উপদেষ্টা নিছেন এর বাইরেও তো আপনি সহযোগিতা নিতে পারেন। রাজনৈতিক দলগুলো যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায় তাদের কাছ থেকে কথা বলেন। আর আপনি ডায়লগটা এত কম কম করেন কেন? হ্যাঁ, আপনি ভারতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে ফেললেন, ফাইন, পুরোহিত মৌলানা সাহেবদের নিয়ে দেখালেন। আপনি ঘন ঘন মিটিংগুলো করেন, প্রত্যেকটা কোনো একটা ইস্যু নিয়ে এই সরকার কোনো আলোচনা করে নাই। আমরা গিয়ে কথা বলেছি, ওনারা কোনো কথা বলে নাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আহমেদ আব্দুল কাদের, যেটি সুব্রত চৌধুরী বলছিলেন যে কোথাও না কোথাও হিডেন এজেন্ডা আছে, গোপন সেই না, সে থাকতেই পারে, এটা হয়তো কারো কারো থাকে। আমি মনে করি না ইনু সাহেবের এই ধরনের এজেন্ডা আছে, আমি মনে করি না। ওনার বয়স আলাদা করে গতি পাচ্ছে না কেন সংস্কার কার্যক্রম? আসলে গতি পাচ্ছে না বলতে যোগ্য লোককে তিনি আনফর্চুনেট বলতে হচ্ছে আর কি, যে তিনি কিছু কিছু উপদেশন নিয়েছেন যে তার আমরা এদের চিনি না, পরে জানলাম তারা এই করেছে। এই সমস্ত লোকদেরকে নিয়ে হয় না আসলে। একটু ইয়াং দেখে ইয়াং কিছু নিয়েছেন বটে, কিন্তু এরা তো আরো উল্টাপাল্টা করতেছে, এটা একদিক। আর যদিও সংস্কার কমিশনগুলোর এখনো সময় আছে, এই জন্য আমার মনে হয় যে তারা প্রতিবেদন দেবে। তাদের যোগ্যতার সমস্যা আছে, অভিজ্ঞতার সমস্যা আছে, এটা হলো সমস্যা। আর সমস্যা হচ্ছে কি যে তারা যে ফিলোসফি নিয়ে মাঠে নেমেছে, ইউনিভার্সিটি ফিলোসফি, যে কাউকে কিছু বলতে হবে না, লিবারাল ডেমোক্রেসি চলবে। ডেমোক্রেসি করতে গিয়ে আমাদের প্রভাবটা একটা মুভমেন্ট হইলে আর একটা মুভমেন্ট শুরু হয়। সবাই আমার এখন কথা বলা দরকার, এখন এত বেদার সময় আসছে, এটা আমাদের প্রবণতা, বুঝছেন? এক বড় সমস্যা, আমার জাতির সমস্যা এটা, যে একবার আন্দোলন শুরু হলে আর গ্রুপ বলে আমরা আন্দোলন করি, ওনার কাছে কিছু বলে নাই, মারধর করে নাই, আমাদের করবে না, আমরা করবো। এই জন্য এইগুলো বন্ধ করতে হবে। কারণ এই যে প্রথম দিকে যে ওই যে সচিবালয়ে একটা আনসার দিয়ে আলোচনা শেষ করতে চাই, এগুলো ট্যাকল করছিল, এবার করবে ট্যাকল। আহমেদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেলেন জেরিন খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি টেলিভিশন কোনো প্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।